আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা আ বিজ্ঞানের ২য় পার্টটা দেখব। ১ম পার্টে আমরা অমেরুদণ্ডী প্রাণী সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। এ পর্যায়ে আমরা মেরুদণ্ডী প্রাণী সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো মেরুদণ্ডী প্রাণীর ভেতরে কর্ডাটা এইটা হচ্ছে মেজর একটা পর্ব কর্ডাটা, ঠিক আছে? কর্ডাটা এই শব্দটা এসেছে কর্ডা থেকে যার অর্থ হচ্ছে রজ্জু বা নালী। তার মানে যে প্রাণীদের ভেতরে এরকম রজ্জু বা নালী থাকে, ঠিক আছে? আ তারা হচ্ছে কর্ডাটা। রজ্জু বা নালী বলতে কি বোঝায়? স্পাইনাল কর্ড, হ্যাঁ, স্পাইনাল কর্ডের ভেতরে যে স্নায়ুতন্ত্রগুলো বিদ্যমান, তো ওইগুলা যাতে সংরক্ষিত সেটা হচ্ছে আ কর্ডাটা। ঠিক আছে? এরা পৃথিবীর সকল পরিবেশে বাস করে। সকল পরিবেশ বলতে সকল পরিবেশ। জল, স্থল, হ্যাঁ? ডাঙা, ডাঙা মানে কি স্থলে। আ তো এদের ভেতরে যারা জলে থাকে, ঠিক আছে? তাদের আ অনেক প্রাণী কিন্তু স্বাদু পানিতে থাকে। স্বাদু পানি বলতে যেটা সমুদ্রের পানি না, মানে আ পুকুর, নদী, নালা, খাল, বিল এসবের পানিতে। এবং সমুদ্রে বাস করে। সমুদ্রে মানে সমুদ্রের নোনা পানিতে বাস করে। বহু প্রজাতি বৃক্ষবাসী। বৃক্ষবাসী মানে কি? গাছে বাস করে। মরুবাসী মানে কি? আম উম মরুভূমিতে বাস করে, রাইট? আর মেরুবাসী মানে কি? পৃথিবীর যে মেরু আছে না, মেরু অঞ্চল, অর্থাৎ বরফের দেশ যেখানে, সেখানে বাস করে। এবং গুহাবাসী মানে গুহাতে বাস করে। খেচর মানে কি? খেচর মানে তোমরা জানো পাখি। মানে যারা উড়ে বেড়ায়, হ্যাঁ? আচ্ছা, কর করদাতা পর্বের বহু প্রাণী আ বহিঃপরজীবী হিসেবে অন্য প্রাণীর দেহে সংলগ্ন হয়ে জীবনযাপন করে। তো এদের ভেতরেও কিন্তু এরকম পরজীবী আছে। পরজীবী মানে হচ্ছে অন্যের উপরে অন্যের উপরে নির্ভরশীল। ঠিক আছে? বহিঃপরজীবী মানে উম বাইরে থাকে। ঠিক আছে? বহি মানে কি? বাইরে থাকে। আমরা দেখেছিলাম যে কৃমি বা গোল কৃমি, ফিতা কৃমি, সুতো কৃমি সে যাই দেখেছিলাম না কেন, যে সকল পরজীবী আমরা দেখেছিলাম অমেরুদণ্ডীতে সেগুলো কি অন্তঃপরজীবী মানে ভেতরে বাস করে। কিন্তু এরা বহিঃপরজীবী মানে বাইরে, বাইরে বাস করে। বাইরে বাস করে এবং বাইরে থেকে খাদ্য গ্রহণ করে কিংবা বাইরে আঁকড়ে ধরে আ বেঁচে থাকে, হ্যাঁ? অনেক রকম হতে পারে। ওকে, নেক্সট আ এদের সাধারণ বৈশিষ্ট্য। সাধারণ বৈশিষ্ট্য বলতে যত করডাটা আছে, করডাটাদের ভেতরে কিছু মিল আছে, হ্যাঁ? সকল মিলগুলা হচ্ছে এখানে। তো করডাটা পর্বের প্রাণীদের যে মিল, তারা সারা জীবনে তাদের কি থাকে? নটোকট থাকে অথবা ভ্রূণ অবস্থায় থাকে। ঠিক আছে? হয় সারা জীবনও থাকতে পারে অথবা শুধু ভ্রূণ অবস্থায় থাকতে পারে। তার মানে ওদের জীবনকালে কোনো না কোনো এক সময় নটোকর্ড এটা অবস্থান করতে হবে। ঠিক আছে? দেখা যাচ্ছে একেবারে ভ্রূণ অবস্থায় তাদের নটোকর্ড আছে, কিন্তু আ যখন আস্তে, আস্তে তারা পরিণত হয়, বড় হয়, বৃদ্ধি পায়, তখন তাদের সেই নটোকর্ডটা তাদের দেহে থাকে না। হ্যাঁ? এমনও হতে পারে তারাও করডাটা, এবং যাদের সারা জীবন থাকে তারা তো করডাটাই। ঠিক আছে? তো কোনো না কোনো এককালে মিনিমাম একটা করডাটা তাদের থাকতেই হবে। তাহলেই তারা নটোকাট আ নামে আমরা চিনতে পারি, বা তাদেরকে করডাটা নামে আমরা চিনতে পারি। করডাটা হলো একটি নরম, নমনীয়, দণ্ডাকার, দৃঢ় ও অখণ্ডায়িত অঙ্গ। ঠিক আছে? করডাটা নটোকট কি? নটোকট হচ্ছে একটি নরম, এটা নরম হতে পারে, নমনীয়, দণ্ডাকার, দৃঢ় হতে পারে এবং আ অখণ্ডায়িত অংশ। তার মানে একদম আ দণ্ডাকার তোমার হচ্ছে অংশ। এটাই হচ্ছে কর্ডাটা। যেটা হচ্ছে যেটার ভিতরে স্পাইনাল কর্ডের তোমার হচ্ছে বিভিন্ন ধরনের স্নায়ু থাকতে পারে, হ্যাঁ? স্নায়ুর উৎস থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। সংরক্ষিত থাকতে পারে। ঠিক আছে? নটোকর্ডের ভেতরে। আ পৃষ্ঠদেশে একক ফাঁপা স্নায়ুরজ্জ থাকে। তার মানে পিঠে এই যে যেই কথাটা এইমাত্র বললাম, পৃষ্ঠদেশে একক ফাঁপা স্নায়ুরজ্জ থাকে। তো এর ভেতরে কি থাকে? ফাঁপা স্নায়ুরজ্জ থাকে। আ স্নায়ুরজ্জ বলতে ব্রেইন থেকে আসা যে নার্ভস গুলা সেইগুলা, হ্যাঁ? সারা জীবন বা জীবনচক্রে কোনো এক পর্যায়ে পার্শ্বীয় গলবিলে ফুলকা ছিদ্র থাকে। ঠিক আছে? তার মানে আম সারা জীবনও ফুলকা ছিদ্র থাকতে পারে, আবার জীবনচক্রের কোনো এক পর্যায়ে মানে ভ্রূণ অবস্থাতে তাদের ফুলকা ছিদ্র থাকতে পারে। যেমন মানুষ। মানুষের কিন্তু সারা জীবন কখনোই ফুলকা ছিদ্র থাকে না। ঠিক আছে? একেবারে যখন ভ্রূণ অবস্থায়, ভ্রূণ অবস্থা বলতে কি বোঝায়? জন্মের আগের অবস্থা। সেই সময় ফুলকা ছিদ্র থাকতে পারে। ঠিক আছে? তখন কিন্তু নাক, যখন এক কথায় যখন প্রাণী নাক দিয়ে শ্বাস-প্রশ্বাস নিতে পারে না, তাদের নাক থাকে না, তখন তাদের ফুলকার মাধ্যমে নিতে হয়। তো মানুষের জন্মের আগে যখন ভ্রূণ অবস্থায় থাকে তখন কিন্তু তারা নাক দিয়ে শ্বাস-প্রশ্বাস নিতে পারে না। তো তাদের তাদের ওই ফুলকা ছিদ্র থাকে। ঠিক আছে?
কিন্তু মাছের ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের সারা জীবনে কিন্তু এই ফুলকা ছিদ্র থাকতে পারে। তো এই সাধারণ বৈশিষ্ট্যগুলো আশা করি বুঝে সবাই মনে রাখবে। ঠিক আছে? ১ম টা হচ্ছে তাদের ন্যূনতম নটোকর্ড থাকাই লাগবে। জীবনের কোনো না কোনো এক পর্যায়ে হলেও থাকা লাগবে। ঠিক আছে? দেখা দেখা যাচ্ছে জীবনের খুব শর্ট টাইমে নটোকর্ড আছে। কিন্তু যখন বৃদ্ধি পেল বা অন্যান্য যে সার্কেলটা বা টাইমে তখন নটোকর্ড নাই। তার সেই ক্ষেত্রেও তারা কর্ডাটা। ঠিক আছে? এই যে নটোকর্ড মানুষের ক্ষেত্রে কি হয়? মানুষের একদম ভ্রূণ অবস্থায় তাদের নটোকর্ড দেখা যায়। কিন্তু পরবর্তীতে সেটা কি হয়? বিকশিত হয়ে মেরুদণ্ডে পরিণত হয়। ঠিক আছে? আর কিছু প্রাণী আছে যাদের অলওয়েজ একেবারে জন্মের আগ থেকে শুরু করে জন্মের পরে বা মৃত্যুর আগ পর্যন্ত একদম তাদের নটোকর্ড হিসেবেই বিদ্যমান থাকে। ঠিক আছে? আর এই যে পার্শ্বীয় গলবিলীয় ফুলকা ছিদ্র থাকে এটা বললাম যে শ্বাস গ্রহণের কাজে বিশেষ করে। ওকে। তো এই যে ২ টা পয়েন্ট একটু মনে রাখতে হবে। ঠিক আছে? আ আচ্ছা। তো সমস্ত কর্ডাটা প্রাণীকে ৩ টা উপপর্বে ভাগ করা যায়। ঠিক আছে? যেমন ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা। এরা কিন্তু মেরুদণ্ডী না। বুঝছো? জাস্ট এদের কি নটোকর্ড থাকে। বোঝা গেছে? এই যে এরা এরা শুধু লার্ভা দশায় এদের লেজে নটোকর্ড থাকে। তো জীবনের কোনো না কোনো এক পর্যায়ে নটোকর্ড থাকলে তারা কি হবে? কর্ডাটা। এই কারণে এরা ইউরোকর্ডাটা। প্রাথমিক অবস্থায় ফুলকারন্ধ্র থাকে। এই যে ফুলকারন্ধ্র থাকার কথা না, পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জ থাকে। দেখছো? আমাদের কমন যে বৈশিষ্ট্য সেটার সাথে কিন্তু মিলে গেছে। শুধু আ লার্ভা অবস্থায় এদের লেজে নটোকর্ড থাকে। জীবনের যেকোনো এক পর্যায়ে নটোকর্ড থাকা মানে সেটা কর্ডাটা। তো এই কারণে এরা ইউরোকর্ডাটা। এর উদাহরণ মনে রাখবা অ্যাসিডিয়া, ঠিক আছে? তারপর সেফালোকর্ডাটা। সেফালোকর্ডাটা মানে কি এদের সারা জীবনে এদের দেহে নটোকর্ড উপস্থিতি লক্ষ্য করা যায়। দেখো, আমরা বলেছিলাম না যে জীবনের কোনো এক পর্যায়ে নটোকর্ড থাকে। তো এই ইউরোকর্ডাটার এর জীবনের ১ম পর্যায়ে নটোকর্ড থাকে। ঠিক আছে? লার্ভা দশায়। আর সেফালোকর্ডাটার অলওয়েজ নটোকর্ড বিদ্যমান। যেমন ব্রাঙ্কিওস্টোমা। ঠিক আছে? দেখতে কিসের মতো? আ মাছের মতো আরকি। ওকে। আর ভার্টিব্রাটা। আমরা মেরুদণ্ডী প্রাণী বলতে শুধু ভার্টিব্রাটাকেই বুঝি। ঠিক আছে? এরা কর্ডাটাও এবং ভার্টিব্রাটাও। তো এদেরকে আবার ৭ টি শ্রেণীতে ভাগ করা যায়। ঠিক আছে? সাইক্লোস্টোমাটা। এদের দেহ লম্বা হয়। লম্বা হয় দেখলে সাপের মতো লম্বা হয়। আ কিন্তু এদের মুখছিদ্র গোলাকার। মুখছিদ্র গোলাকার মানে এমন গোলাকার। যুগ্ম পাখনা অনুপস্থিত। এদের কিন্তু যুগ্ম পাখনা বা জোড়া পাখনা কিন্তু নাই। বুঝা গেছে? আ ফুলকা ছিদ্রের সাহায্যে শ্বাস নেয়। এরা শ্বাস নেয় কিসের মাধ্যমে? ফুলকা ছিদ্রের মাধ্যমে। তার মানে এদের ফুলকা থাকে, ওই ফুলকার মাধ্যমে শ্বাস নেয়। ঠিক আছে? ফুলকা ছিদ্রের সাহায্যে শ্বাস নেয়। যেমন কি? পেট্রোমাইজন। মনে রাখতে হবে সাইক্লোস্টোমাটার একটা উদাহরণ পেট্রোমাইজন। কনড্রিকথিস। কনড্রিকথিস কেমন? এরা কি? এদের এদের দেহে কি কঙ্কাল তরুণ অস্থিময় মানে সব হাড়। ঠিক আছে? এদের ভেতরে সব হাড়-গোড় আছে। ঠিক আছে? যেমন এই দেখো হাতুড়ি মাছ। সামনে হাতুড়ির মতো দেখা যাচ্ছে। এ পর্বের প্রাণী সমুদ্রে বাস করে। ঠিক আছে? দেহ প্লাকয়েড আইস দ্বারা আবৃত। মাথার ২ পাশে ৫ থেকে ৭ জোড়া ফুলকা ছিদ্র থাকে। ঠিক আছে? মাথার আশেপাশে ৫ থেকে ৭ জোড়া ফুলকা ছিদ্র তাদের থাকে। তো ওই ফুলকা ছিদ্র দ্বারা তারা কি শ্বাস-প্রশ্বাস গ্রহণ করে। তো এদের দেহে যে প্লাকয়েড আইস থাকে। ঠিক আছে? বিভিন্ন মাছের বিভিন্ন রকম আইস থাকতে পারে। তো এদের যেই ধরনের আইস থাকে, তোমরা আইস তো চেনো যে মাছ যখন তোমরা ধরো দেখবা যে আইস ছাড়াতে হয়, তাই না? তো এদের আইস হচ্ছে প্লাকয়েড ধরনের। তার মানে বেশ শক্তপোক্ত আরকি। ঠিক আছে? কানকো থাকে না। এদের কানকো থাকে না। মানে সরাসরি কি থাকে? এদের কানকো থাকে না। সরাসরি তোমার হচ্ছে আ ফুলকা ছিদ্র থাকে। ঠিক আছে? সরাসরি ফুলকা ছিদ্র থাকে কিন্তু কানকো থাকে না। আর কিছু মাছের মানে অধিকাংশ মাছের কি থাকে? কানকো থাকে, তার ভেতরে ফুলকা ছিদ্র থাকে। হ্যাঁ? লেজের ২ অংশ ভিন্ন আকৃতির। তার মানে লেজের যেকোনো দিকে তুমি লক্ষ্য করো, লেজের এই যে এই একটা অংশ দেখো ২ টা ভিন্ন আকৃতির। এই কারণে এদেরকে বলা হয় হেটারো সার্কাল। হেটারো মানে হচ্ছে হেটারো মানে হচ্ছে ভিন্ন বা আলাদা। হ্যাঁ? উদাহরণস্বরূপ হাঙর, করাত মাছ এবং হাতুড়ি মাছ। ঠিক আছে? তারপরে দেখো অস্টিকথিস। অস্টিকথিস এটা আমরা সবাই জানি, অস্টিকথিস আমরা সবাই চিনি। এরা বেশিরভাগই স্বাদু পানিতে বাস করে বা স্বাদু পানির মাছ। যেমন আমরা আ কি পুকুর, নদী, নালা, খাল-বিল এসবের মাছ অধিকাংশই। ঠিক আছে? এদের মুখছিদ্র সম্মুখ প্রান্তে অবস্থিত। এদের মুখছিদ্র এদের বডির একেবারে সম্মুখ প্রান্তে। দেহ সাইক্লয়েড, গ্যানয়েড এবং টিনয়েড আইস দ্বারা আবৃত। এদের যে দেহ এটা কি আইস দ্বারা আবৃত? সাইক্লয়েড, গ্যানয়েড এবং টিনয়েড আইস দ্বারা আবৃত। মানে
এর কোনো না কোনো একটা আইস দ্বারা তারা আবৃত থাকতে পারে। সাইক্লয়েড, গ্যানয়েড অর টিনয়েড। ঠিক আছে? তো এই হচ্ছে আইসের কয়েক ধরনের প্রকারভেদ, যে ৩ প্রকারের যেকোনো একটা অস্টিকথিসের থাকতে পারে। মানে অস্টিকথিসের যেমন ইলিশ মাছ। ইলিশ মাছে সাইক্লয়েড থাকতে পারে, গ্যানয়েড থাকতে পারে, হ্যাঁ? যেকোনো একটা কিন্তু থাকতে পারে। আচ্ছা, তোমরা সেই বিষয় নিয়ে পড়লে বুঝতে পারবা। খুব সম্ভবত সাইক্লয়েড আইস থাকতে পারে। আচ্ছা, মাথার ২ পাশে ৪ জোড়া ফুলকা থাকে। হ্যাঁ? এই যে এখানে মাথার ২ পাশে ৪ জোড়া ফুলকা থাকে। এখানে ২ জোড়া, ওইখানে ওই পাশে ২ জোড়া। ঠিক আছে? মোট ৪ জোড়া আ ফুলকা থাকে। তো এই যে ফুলকা থাকে এবং সে ফুলকাগুলো কি কানকো দিয়ে ঢাকা থাকে। এই যে উপরে কানকো দিয়ে ঢাকা থাকে। দেখবা মাছ যখন কিনে আনবে তখন ওরা কানকো খোলা আবার বন্ধ করে, খোলা বন্ধ করে। ঠিক আছে? কানকো খোলার মাধ্যমে তারা কি করে? ফুলকার মাধ্যমে শ্বাস নেওয়ার ট্রাই করে। ঠিক আছে? ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। লেজের ২ টা অংশ একই রকম দেখো। লেজের এই অংশ যেমন, এই অংশ তেমন। এই কারণে এটাকে কি বলা হয়? হোমো সার্কাল। হোমো মানে হচ্ছে একই। ঠিক আছে? একই বা সদৃশ। হ্যাঁ? তো এটা হোমো সার্কাল। উভচর প্রাণী কাকে বলে? উভচর প্রাণী বলতে যারা হচ্ছে জীবনের প্রথম অবস্থায় কি পানিতে থাকে এবং মাছের মতো ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় এবং পরিণত বয়সে ডাঙায় বাস করে, তারাই কিন্তু উভচর। ঠিক আছে? তো এটা অবশ্যই তোমার বৈশিষ্ট্যর ভিতরে থাকতে হবে যে জীবনের একেবারে প্রথম অবস্থায় তারা পানিতে বাস করে এবং তখন ফুলকার সাহায্যে মাছেদের মতো করে ফুলকার সাহায্যে শ্বাস নেয়। যেমন কোনো ব্যাঙাচি অবস্থায়, তাই না? মাছের মতো আম মাছের মতো তারা পানিতে থাকে এবং কানকোর মাধ্যমে তারা শ্বাস নেয়। ঠিক আছে? আ এবং পরিণত বয়সে তারা কি করে? ডাঙায় বাস করে। আ ওকে। দেন এদের সাধারণ বৈশিষ্ট্যগুলো দেখো। দেহ ত্বক আঁশবিহীন। দেখো, ব্যাঙ ব্যাঙ বলো, সোনা ব্যাঙ বলো, কুনা ব্যাঙ বলো, যেকোনো ব্যাঙ বলো, তাদের কি আঁশ আছে? আঁশ নাই তো। এদের এই যে মাছেদের মতো এদের কিন্তু আঁশ নাই। ত্বক নরম, ঠিক আছে? নরম এবং পাতলা। তার মানে এদের যে স্কিন বা ত্বক সেটা নরম এবং পাতলা এবং ভেজা এবং গ্রন্থিযুক্ত থাকে। বিভিন্ন গ্রন্থির কাজ বিভিন্ন রকম। হ্যাঁ? আমরা গ্রন্থির কাজও পড়ব। আচ্ছা, শীতল রক্তের প্রাণী। আ এরা কি শীতল রক্তের প্রাণী। এই যে উভচরের একটা বৈশিষ্ট্য আছে, তারা শীতল রক্তের প্রাণী। যেহেতু তারা জীবনের ১ম অবস্থায় পানিতে থাকে সেহেতু তারা শীতল রক্তের প্রাণী। পানিতে ডিম পাড়ে। জীবনচক্র ব্যাঙের দশা দেখা যায়। ঠিক আছে? এরা পানিতে ডিম পাড়ে। আর সরীসৃপের ভেতরে কিন্তু সরীসৃপ আর উভচর কিন্তু আলাদা। ঠিক আছে? এদের ভিতরে তোমার আ পার্থক্য করতে হবে। যেমন তুমি সাপের কথা যদি বলো, সাপটা কি উভচর বলবা? উভচর কিন্তু বললে হবে না। এটাকে সরীসৃপ বলতে হবে তোমাকে। তুমি কুমিরের কথা বলো, কুমির তো পানিতেও থাকে, মাটিতেও থাকে। তো উভচর বলবা? তোমাকে কিন্তু এটাকে সরীসৃপ বলতে হবে। ঠিক আছে? তো সরীসৃপ মানে কি? যারা বুকে ভর করে চলে। ঠিক আছে? এই যে কুমির কি বুকে ভর করে চলে? সাপ বুকে ভর করে চলে। টিকটিকি বুকে ভর করে চলে, হ্যাঁ? শুষ ত্বক শুষ্ক এবং আঁশযুক্ত। এদের ত্বকে একদম ক্ষুদ্র, ক্ষুদ্র আঁশ দেখা যায়, হ্যাঁ? ৪ পায়ে ৫ টি নখরযুক্ত আঙুল আছে। তার মানে এদের ৪ টা পা থাকে। টিকটিকি, কুমির এদের ৪ টা করে পা থাকে এবং পাতে আ নখযুক্ত আঙুল থাকে, হ্যাঁ? আর সাপের ক্ষেত্রে সাপের কি কোনো পা থাকে? সাপের কিন্তু কোনো পা থাকে না। ঠিক আছে? আচ্ছা। তারপরে দেখো পক্ষীকুল। এই পক্ষীকুলের ভেতরে তোমার হচ্ছে এদের উষ্ণ রক্তের প্রাণী। পাখিরাও কি উষ্ণ রক্তের প্রাণী, মনে রাখতে হবে, হ্যাঁ? দেহ পালক দ্বারা আবৃত। ঠিক আছে? এদের দেহ পালক থাকে। ২ টা ডানা, ২ টা পা, ১ টি তন্তু থাকে। তার মানে ২ টা পা থাকে এবং ওড়ার জন্য ২ টা ডানা থাকে এবং আ চঞ্চু বা ঠোঁট থাকে এবং লেজ থাকতে পারে বা থাকে, হ্যাঁ? আ হাড় শক্ত, হালকা এবং ফাঁপা। এদের যে হাড় হয় সেটা শক্ত, ফাঁপা হয়। তোমরা দেখছো না যে কাক, তোমার দোয়েল কিংবা হাঁস খাইছো না? হাঁসের মাংস কি ভেতরে ফাঁপা, তাই না? ওই যে ক্যালসিয়াম থাকে। হাড়ের ভেতরে কি হয়? ফাঁপা হয়। আর ফুসফুসের সাথে তাদের বায়ুথলি কিসের সাথে থাকে? ফুসফুসের সাথে কিন্তু তাদের বায়ুথলি থাকে, যার কারণে তারা সহজে উড়তে পারে। হ্যাঁ? আ ওকে। তো ওদের ভিতরে ফাঁপা থাকে। আচ্ছা, উড়ার কারণ কি? তাদের আ যে হাড় থাকে সেই হাড়গুলা কি ফাঁপা হয়। হ্যাঁ? এই কারণে তারা উড়তে পারে। এবং এদের ভেতরে যে বায়ুথলি থাকে এটা আ কিসের সাথে? ফুসফুসের সাথে থাকে। ফুসফুসের সাথে থাকে। এই কারণে তারা ভিতর থেকে অনেক হালকা হয়। এই কারণে তারা খুব সহজেই উড়তে পারে। স্তন্যপায়ী প্রাণীর ভেতরে যারা মায়ের দুধ পান করে এটা আমরা বুঝি, তাই না? আ দেহ লোম দ্বারা আবৃত থাকে, হ্যাঁ?
দেখো বাঘ, সিংহ যাই বলো না কেন, সব প্রাণীরই কিন্তু তোমার আ হচ্ছে দেহ লোম দ্বারা আবৃত থাকে। স্তন্যপায়ী প্রাণীরা সন্তান প্রসব করে। তার মানে তারা ডিম পাড়ে না এক কথায়। এই কথা বলতে চাচ্ছে। তবে ব্যতিক্রম হচ্ছে প্লাটিপাস যারা কি ডিম পাড়ে। তাই তো? প্লাটিপাস তো দেখছো তোমরা। রাজহাঁসের মতো হয় কিন্তু তাদের ঠোঁটটা একটু লম্বা হয়। আচ্ছা, উষ্ণ রক্তের প্রাণী। উষ্ণ রক্তের প্রাণী মানে আ তোমার হচ্ছে পক্ষীকুল এবং স্তন্যপায়ী প্রাণীরা সবাই উষ্ণ রক্তের প্রাণী। মানে সরি, উষ্ণ রক্তের প্রাণী মানে হচ্ছে উম তোমার রক্ত গরম হয়, ঠিক আছে? রক্তের তাপমাত্রা আ তোমার গরম হয়। মানে স্বাভাবিক তাপমাত্রা, বাইরের ন্যাচারাল তাপমাত্রার মতো গরম হয়, ঠিক আছে? চোয়ালে বিভিন্ন ধরনের দাঁত থাকে। চোয়ালে কিন্তু এক ধরনের দাঁত থাকে না। তুমি খেয়াল করে দেখবা যে তোমার কিন্তু অনেক ধরনের দাঁত, বলতে পারো যে ৪ ধরনের তোমার দাঁত আছে। ঠিক আছে? আ কর্তন দাঁত, ছেদন দাঁত, পেষণ দাঁত, অগ্রপেষণ দাঁত, ঠিক আছে? এইগুলো দাঁত থাকে। কর্তন দাঁত দেখবা তোমার দে বাঘের মতো যে ৪ টা দাঁত থাকে না? দেখবা অ্যা তুমি যদি জিহ্বা দিয়ে আ আ উপরের দাঁতগুলো কিংবা নিচের দাঁতগুলো লক্ষ্য করে যেগুলো দেখবা সবথেকে লম্বা, লম্বা দাঁত, হ্যাঁ? সেগুলো হচ্ছে কি কর্তন দাঁত। আবার সরি, সেগুলো হচ্ছে ছেদন দাঁত, হ্যাঁ? আর সামনের ২ টো দাঁত কর্তন দাঁত। তারপরে প্রিমোলার, মোলার মানে অগ্রপেষণ দাঁত এবং পেষণ দাঁত যেটা দিয়ে আমরা চাবাই। ঠিক আছে? মানে বিভিন্ন ধরনের দাঁত থাকে। শিশুরা মাতৃদুগ্ধ পান করে বড় হয়। আ ওই যে এই কারণেই তাদেরকে স্তন্যপায়ী বলে। হৃৎপিণ্ড ৪ প্রকোষ্ঠ বিশিষ্ট। ঠিক আছে? মানে এদের যে হার্টের চেম্বার কয়টা? বেশিরভাগই ৪ টা হয়। হ্যাঁ? ত্বকে বিভিন্ন ধরনের গ্রন্থি বিদ্যমান। এই গ্রন্থি সম্পর্কে আমরা কথা বলব। আচ্ছা, গ্রন্থির একটা উদাহরণ তাহলে দিয়েই দিই। তোমরা যখন খাবার খাও তখন দেখবা মুখ থেকে কি লালা আসে বা পানি আসে। তো এটা কি লালা গ্রন্থি। হ্যাঁ? এরকম অনেক ধরনের গ্রন্থি কিন্তু রয়েছে। তো মানুষ, উট এবং বাঘ এই হচ্ছে তোমার আ মেইনলি যে বৈশিষ্ট্যগুলা সেগুলা। তো শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা আমরা কিন্তু অলরেডি আলোচনা করেছি। তো তোমরা জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, জেনাস এবং আ স্পিসিস এই আ উপপর্বগুলা তোমরা কি করবা? সিরিয়ালে মুখস্থ করার চেষ্টা করবা। ঠিক আছে? এখানে দেখো সমস্ত যে প্রাণী জগৎগুলা অর্থাৎ অ্যানিমেলিয়া যে প্রাণী জগৎটা সেটা কি একটা কিংডম বা জগৎ, হ্যাঁ? অ্যানিমাল কিংডম। ঠিক আছে? তাদের ভেতরে আবার বিভিন্ন ধরনের পর্ব আছে। পর্ব বা ফাইলাম আছে। ওই যে দেখলাম ৩৩ টা পর্ব আছে। পর্বের ভিতরে আবার শ্রেণী আছে। শ্রেণীর ভিতরে বর্গ, তারপরে হচ্ছে গোত্র। আর আমরা যেটা দিয়ে চিনি সেটা হচ্ছে জেনাস বা হচ্ছে গণ এবং প্রজাতি এই নাম দিয়ে, তাই না? দ্বিপদী নামকরণে আ জেনাস এবং স্পিসিস বা প্রজাতি এই ২ টা নাম দিয়ে আমরা যেকোনো প্রাণীকে কিন্তু চিনে থাকি। আচ্ছা, শ্রেণীবিন্যাসের যে উদ্দেশ্য সেটা কি? সহজে অল্প শ্রমে এবং অল্প সময়ে পৃথিবীর সকল উদ্ভিদ ও প্রাণীকে জানা। এটাই হচ্ছে প্রাণী শ্রেণীবিন্যাসের মেইন রিজনটা। ঠিক আছে? নতুন প্রজাতি শনাক্ত করার জন্য এটা অপরিহার্য এবং যাতে কোনো প্রাণী পরিবর্তন হচ্ছে কিনা কিংবা বিলুপ্ত হচ্ছে কিনা, ঠিক আছে? সে সম্পর্কে তথ্য পাওয়াও হচ্ছে শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তার একটা বড় কাজ। তো বিলুপ্তি হলে কি হবে? বিলুপ্তি হলে কিন্তু পরিবেশের ভারসাম্যটা এটা নষ্ট হবে। তোমরা আরেকটু দেখো, দেখো এখানে আমরা বলেছিলাম না সাধারণ বৈশিষ্ট্যের ভিতরে যে পার্শ্বীয় গলবিলীয় ফুলকা ছিদ্র গলবিলের পার্শ্বীয় দেওয়ালে অর্থাৎ ২ পাশে থাকে। তার মানে ফুলকা ছিদ্রর ফুলকা ছিদ্র কোথায় থাকে? অর্থাৎ মুখের ২ পাশে, এক কথায় বলতে পারো মুখের ২ পাশে কিন্তু এটা থাকে। ঠিক আছে? এই যে তোমরা গলবিল দেখতে পাচ্ছ। তো গলবিল তোমার হচ্ছে ফুলকা ছিদ্র দেখতে পাচ্ছ, হ্যাঁ? এটা হচ্ছে ফুলকা ছিদ্র। আর এই যে এই, এই যে মাছটা এখানে দেখো, মাছের মতো, হ্যাঁ? আমরা আমরা কি দেখছিলাম বলো তো? এই প্রাণীটার নাম কি বলতে পারবা? আমরা দেখছিলাম, তাই না? এই যে এদের যে নটোকট থাকে সেটা এদের সারা জীবনই এদের দেহে এই নটোকটটা দেখা যায়। আমরা দেখেছিলাম না কিছু, কিছু প্রাণীর শুধুমাত্র আ ভ্রূণ অবস্থায় বা লার্ভা দশায় তাদের নটোকট থাকে কিন্তু বাকি জীবনে থাকে না। কিন্তু আরেক ধরনের প্রাণীও দেখেছিলাম যাদের আ কি সারা জীবনই দেহে নটোকট উপস্থিত থাকে। বলো তো সেটা কোন ধরনের প্রাণীর? আম দেখি মনে আছে কিনা? এইমাত্র কিন্তু পড়লাম। দ্রুত কমেন্ট করে জানাবে। ঠিক আছে? মনে আছে কিনা আ দেখব। আচ্ছা, নটোকর্ড, এই যে নটোকর্ড দেখছো কত ক্লিয়ারলি কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি। এই যে নটোকর্ড দেখছো নালীর মতো ফাঁপা একটা অংশ। এই নটোকর্ড। হ্যাঁ? তো এই নটোকর্ডের সাথে কি আছে? নার্ভ নার্ভ কর্ড মানে ওই যে বলছিলাম যে ব্রেইন থেকে যেই আ অর্থাৎ
নার্ভাস সিস্টেমের অংশগুলা থাকে নটোকর্ডের পাশে। আচ্ছা বা নটোকর্ডের ভেতরে। হ্যাঁ? ওকে। তো এর দেখো বিভিন্ন ধরনের অঙ্গ কিন্তু এখানে রয়েছে। এখন আম এখানে দেখো এগুলো সাধারণত কর্ডাটা পর্বের প্রাণীতে দেখা যায়। মানে নটোকর্ড প্রাণীরা নটোকর্ড না এটা শুধুমাত্র কর্ডাটা পর্বের প্রাণীতেই দেখা যায়। নটোকর্ড দেখা যায় এবং হচ্ছে ওই যে ফুলকা ছিদ্র ওইটা দেখা যায়। ঠিক আছে? শুধুমাত্র কর্ডাটা পর্বের প্রাণীগুলোতেই দেখা যায়। তো ওদের আজীবনও দেখা যেতে পারে। আজীবন বলতে মানে জন্ম থেকে শুরু করে একদম মৃত্যু পর্যন্ত দেখা যেতে পারে কিংবা তোমার ভ্রূণ অবস্থায় বা হচ্ছে আ তোমার একেবারে আ কি অবস্থায় আ হ্যাঁ, একেবারে ভ্রূণ অবস্থায় মানে জন্মের আগে, ঠিক আছে? বা লার্ভা হ্যাঁ, লার্ভা অবস্থায় তাদের ভেতরে কি দেখা যায়? একটা তো হচ্ছে নটোকর্ড দেখা যায়, হ্যাঁ? নটোকর্ড দেখা যায়। আরেকটা হচ্ছে তোমার এই কানকো বা ফুলকা এগুলা দেখা যায়, হ্যাঁ? তো এর কাজ কি? শ্বাসক্রিয়া এবং খাদ্য শাকন। তো এই যে কানকোর মাধ্যমে কি করে? শ্বাসক্রিয়া চালায়, তাই না? তোমার হচ্ছে যে ফুলকা আছে, ফুলকার সাহায্যে কি করে? আ শ্বাসকার্য চালায়। তো এদের থাকে হচ্ছে ফুলকা, জীবনের কোনো না কোনো পর্যায়ে ফুলকা থাকে এবং নটোকট থাকে। নটোকট থাকে। এই ২ টা আ মেইন বৈশিষ্ট্য। ঠিক আছে? মাছের ক্ষেত্রে এগুলা ফুলকা হিসেবে কাজ করে। আবার উঁচু স্তরের কর্ডাটাদের ক্ষেত্রে এটা ভ্রূণ অবস্থায় থাকে। এটা শুধুমাত্র ভ্রূণ অবস্থাতেই আ থাকে। ঠিক আছে? আচ্ছা। নেক্সট দেখো, প্রাপ্তবয়স্ক মানুষের কিন্তু ফুলকা ছিদ্র থাকে না। কিন্তু ভ্রূণ অবস্থায় অল্প সময়ের জন্য তাদেরকে ফুলকা ছিদ্র দেখা যায়। ঠিক আছে? আশা করি এতটুকু তোমাদের খুব ভালোভাবে আ ক্লিয়ার।